হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা পদার্থবিজ্ঞানের তরঙ্গ এবং শব্দ অধ্যায়টা নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। তো আজকে আমরা তরঙ্গ নিয়ে বিস্তার পড়াশোনা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে বলছে কি যে আমরা সবাই তরঙ্গ দেখেছি। পানিতে একটি ঢিল ছুঁড়ে দিলে সেই বিন্দু থেকে পানির তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরে বাতি জ্বালালে সে আলো ছড়িয়ে পড়েও সেটাও তরঙ্গ। আমরা যখন কথা বলি আর শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়, সেটাও হচ্ছে তরঙ্গ। একটি স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দিলে তার ভেতর দিয়ে যে বিচ্যুতিটি ছুটে যায় সেটাও তরঙ্গ। টান করে রাখা একটি দড়ির মাঝে ঝাঁকুনি দিলে যে বিচ্যুতিটি দড়ির সামনে বরাবর ছুটে যায় সেটাও তরঙ্গ। এক কথায় বলা যায় তরঙ্গটি কি আমরা সেটা অনুভব করতে পারি, কিন্তু যদি তার জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় একটা সুন্দর সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলবো? তো চলো আমরা আস্তে আস্তে অ্যান্সার গুলো খোঁজার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমাদের তরঙ্গের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলছে কি যে কোনো একটি রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে স্থানান্তরিত হয় তবে সেই বিচ্যুতি বা আন্দোলনকে তরঙ্গ বলে। আবার বলতেছি, এখানে বলছে যে কোনো একটি রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে স্থানান্তরিত হয় তবে সেই বিচ্যুতি বা আন্দোলনকে বলা হয় তরঙ্গ। তো জিনিসটা আসলে কিরকম, তো আমরা যদি একটা পুকুর পাড় আছে, এখানে পুকুর পাড়ে যদি আমরা একটা ঢিল ছেড়ে দিই তাহলে দেখবো এখানে আমাদের বিভিন্ন তরঙ্গ উৎপন্ন হয়। এই যে ঢিলটার জন্য একটা ঢেউ উৎপন্ন হবে, এই ঢেউটা আস্তে আস্তে এই পুকুর পাড়ে পুকুরের মানে মাঝখান থেকে পুকুরের পাড় পর্যন্ত চলে আসবে। এই যে পুকুরের মাঝখান সৃষ্টি হলো এবং এই পাড় পর্যন্ত যে একটা ঢেউ চলে আসলো, সেটাকে মেনলি আমরা তরঙ্গ বলতে পারি। তো এখানে আরো উদাহরণ দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সামনে আগা যাক। তো এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, তাই এগুলো আমি স্কিপ করলাম। তো এরপর এখানে বলছে কি দেখো যে কোন কোন তরঙ্গ প্রবাহিত হতে মাধ্যমের প্রয়োজন হয়, আবার কোন কোন তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেসব তরঙ্গ প্রবাহের জন্য বায়বীয় কঠিন বা তরল কোন মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে যান্ত্রিক তরঙ্গ বলে। তো প্রশ্ন আসতে পারে যে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে, তাহলে আমরা বলবো কি যে যেসব তরঙ্গ প্রবাহের জন্য বায়বীয় তরল বা কঠিন পদার্থের মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে যান্ত্রিক তরঙ্গ বলে বা মেকানিক্যাল ওয়েভ বলে। এসব তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে মাধ্যমের যে কণাগুলো থাকবে সেই কণাগুলো আমাদের তরঙ্গ প্রবাহের মধ্যে অংশগ্রহণ করবে। তো এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে বলছে কি যে পুকুরে একটি ঢিল ছুঁড়ে দিলে যে তরঙ্গ তৈরি হয় তা পানির মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে পুকুরের মধ্যে যে তরঙ্গটা সৃষ্টি হলো সেটা কিসের মাধ্যমে? পানির মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। একটি সূর্যালোকার কম্পন যদি বায়বীয় তরল বা কঠিন মাধ্যমে সঞ্চালিত হয় তাহলে আমরা বলি ওই যে মাধ্যমের ভেতর দিয়ে শব্দের তরঙ্গটা প্রবাহিত হয়। অর্থাৎ একটা সুর শলাকা যদি আমরা বায়বীয় মাধ্যমে উৎপন্ন করি সেটা বায়বীয় মাধ্যমে প্রবাহিত হবে। আবার যদি তরল মাধ্যমে যদি আমরা উৎপন্ন করি তাহলে সেটা তরল মাধ্যমে সঞ্চালিত হবে। তো আমাদের যে সুর শলাকার যে কম্পন আছে সেটা তরল, বায়বীয় এবং কঠিন মাধ্যমে সঞ্চালিত হতে পারে। যখন বৈদ্যুতিক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন স্থানান্তরিত হয় তখন একে আমরা বলি বিদ্যুৎ চৌম্বকীয় বা তাড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ। আলোর তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গের উদাহরণ। এ ধরনের তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ এখানে আলোর যে তরঙ্গ আছে এটা প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তারপর গামা রশ্মি, মাইক্রোওয়েভ এগুলা প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর এগুলোকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তো আমরা এখান থেকে একটা জিনিস এমসিকিউ মনে রাখতে পারি। এখানে এমসিকিউ তার আসতে পারে যে কোন তরঙ্গের প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে আমরা বলবো যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো এখানে আমাদের তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের শুধু এখন যে কাজে লাগবে বিষয়টা এরকম না, আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর জন্য আমাদের এই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে কি যে এখানে আমরা তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। নিচের প্রথম বৈশিষ্ট্যটি মানে ১ নম্বর বৈশিষ্ট্যটি শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য এবং বাকি ২ থেকে ৫ পর্যন্ত সব ধরনের তরঙ্গের জন্য প্রয়োজন। অর্থাৎ এখানে আমাদের মেইনলি ৫টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এর মধ্যে ১ নম্বর বৈশিষ্ট্যটা শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে, আর বাকি যে ৪টা আছে সেগুলো সব ধরনের তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখানে আসা যাক আমাদের ১ নম্বরে। তো ১ নম্বরে বলছে কি যে একটা মাধ্যমের ভেতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে তখন মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে শুধুমাত্র স্পন্দিত হয় কিন্তু নিজের তরঙ্গের প্রবাহের দিকে সরে যায় না।
খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আমাদের। এখানে বলছে যে কোনো একটা তরঙ্গ যখন যায় তখন যে কণাগুলো থাকে সেই কণাগুলো শুধুমাত্র স্পন্দিত হয়, কিন্তু তাদের স্থানান্তর ঘটে না। অর্থাৎ আমি যদি ভালো মতো বুঝাইতে যে জিনিসটা, মনে করে এটা হলো পুকুর। তো এখানে যখন আমি মাঝখানে একটা ঢেউ ছুড়ে দিলাম, তো এই ঢেউটা আস্তে আস্তে কি করবে, এই ঢেউটা আস্তে আস্তে পুকুরের পাড় পর্যন্ত চলে আসবে। তো এখানে অনেকেই মনে করতে পারে এখানে যে পানিটা আমাদের ঢেউ উৎপন্ন করছে এই পানিটাই মনে হয় আস্তে আস্তে পুকুর পাড় পর্যন্ত চলে আসে। আসলে বিষয়টা ওরকম হয় না। আমাদের এখানে ঢেউ ছোড়ার ফলে যে কম্পনটা সৃষ্টি হয়, এখানকার পানির কণাটা এই পরের পানির কণাকে ওই কম্পনটা দেয়। এখানকার পানির কণাটা আবার পরের পানির কণাটাকে কম্পন দেয়। তারপরে এই পরের যে পানির কণাটা আছে সেটা তারপরের পানির কণাটাকে কম্পন দেয়। এই কম্পনটা দেয়, কিন্তু পানির যে কণাটা আছে ওই পানির কণাটা স্থানান্তরিত হয় না। ওই পানির কণাটা তার নিজের অবস্থানে থাকে, শুধুমাত্র কম্পনটা একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দেয়। এর জন্য আমরা বলতে পারি যে এখানে যে মাঝখানের যে কণাগুলো আছে, অর্থাৎ মাধ্যমের যে কণাগুলো আছে, এই মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে শুধুমাত্র কম্পনটা স্থানান্তরিত করে, কিন্তু নিজে সরে যায় না। অর্থাৎ এখানকার পানির কণাটা এখানেই থাকে, শুধুমাত্র কম্পনটা একটাকে আরেকটা দেয়। এইভাবে সেই ওই কম্পন বা যে আন্দোলন বা যে তরঙ্গটা সৃষ্টি হয় সেই তরঙ্গটা পুকুরের মাঝখান থেকে আস্তে আস্তে পুকুরের পাড় পর্যন্ত চলে আসে। তো আশা করি এটা বুঝাইতে পারছি। তো এরপর আসা যাক আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। এখানে বলছে যে তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। ওখানে অর্থাৎ এখানে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে যে প্রবাহিত শক্তি, অর্থাৎ এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তরঙ্গের মাধ্যমে শুধুমাত্র শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তো এই যে শক্তিটা যে প্রবাহিত হয়, এই শক্তির একটা সম্পর্ক আছে। বলছে যে প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বিস্তার যদি বেশি হয় তাহলে কি শক্তি বেশি হবে, আর যদি বিস্তার কম হয় তাহলে শক্তির প্রবাহটা কম হবে। এরপর বলছে কি, অর্থাৎ বিস্তার যদি দ্বিগুণ হয় প্রবাহের শক্তি হবে 4 গুণ। এখানে যেহেতু বর্গ বলছে, আর আমরা যদি বিস্তারকে দ্বিগুণ করি তাহলে আমাদের যে শক্তিটা সেই শক্তিটা বাড়বে 4 গুণ। 4 গুণ কেন, এই যে 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে 4। তাহলে আমাদের যদি বিস্তারটাকে দ্বিগুণ করা হয় তাহলে আমাদের শক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। তো এরপর যদি আমি বলি যে বিস্তারটাকে 5 গুণ করা হয়, 5 গুণ করলে আমাদের শক্তি কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে এই 5-এর উপর আমরা স্কোয়ার করবো, তাহলে হলো 25। তাহলে আমি যদি বিস্তার 5 গুণ বৃদ্ধি করি তাহলে শক্তি 4 গুণ 25 গুণ বৃদ্ধি পাবে। তো যাই হোক, এরপর আমাদের বলছে যে 3 নম্বর, যে সব তরঙ্গেরই একটি বেগ থাকে। যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হয় তার প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের বেগ। অর্থাৎ আমাদের কোনো একটা মাধ্যমের উপর তরঙ্গের বেগ নির্ভর করে। যেমন বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা অবশ্যই মনে রাখতে হবে যে বাতাসে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, কিন্তু পানিতে এর বেগ 1493 মিটার পার সেকেন্ড। দেখো এখানে অবশ্যই একটা পার্থক্য খেয়াল করতে পারছো। এটা হচ্ছে বাতাস মাধ্যম, বাতাস মাধ্যমের বেগটা মাত্র 330, কিন্তু সেটা ওই যে একই শব্দ আমরা যদি পানিতে নিয়ে যাই তাহলে তার বেগটা হয়ে যাবে যে 1493 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 1500 মিটার পার সেকেন্ড। এখানে শুধুমাত্র 300, সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত, সেটা হয়ে গেল হলো প্রায় 1500 কাছাকাছি। তো এরপর যদি আমরা দেখি সেটাকে কঠিন মাধ্যম, অর্থাৎ লোহার মাধ্যমে যদি আমরা শব্দকে প্রবাহিত করতে চাই, সেটা মোটামুটি 5100 প্লাস আমাদের মিটার পার সেকেন্ড বেগটা চলে আসবে। অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে আমাদের বেগটা বৃদ্ধি পাবে এবং কমে যাবে। এরপর বলছে যে ঢিলে একটি দড়িতে একটি তরঙ্গের যত বেগ হবে, টান টান করে রাখা দড়িতে তার বেগ তত বেশি হবে। অর্থাৎ আমাদের যদি একটা রশি থাকে যে একটু ঢিলা করে ধরে রাখা, তাহলে সেখানে আমাদের শব্দের বেগটা কম হবে। কিন্তু আমরা যদি ওই রশিটাকে একদম টান টান করে ধরে রাখি তাহলে সেখানে আমাদের তরঙ্গের বেগটা অনেক বেশি হবে। এটাই হলো আমাদের 3 নম্বর রুলস। তো এরপর আসা যাক আমাদের 4 নম্বর রুলসে। এখানে বলছে কি যে তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। তো আমরা নিশ্চয়ই জানি যে প্রতিফলন এবং প্রতিসরণ কি। তো আমরা আলোর অধ্যায়ের গুলোয় আমরা আগে থেকেই দেখে আসছি যে তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ কাকে বলে। তো প্রতিফলন যদি জিনিসটা বলি, তো মনে করো আমাদের 2টা মাধ্যম আছে। উপরে হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, আর নিচে হচ্ছে আমাদের পানি মাধ্যম। তো কোনো একটা আলো যদি আমাদের বায়ু মাধ্যম থেকে আমাদের পানি মাধ্যমে আসতে চায়, তাহলে কিছু পরিমাণ আলো যে মাধ্যম থেকে আসে, মানে বায়ু মাধ্যম থেকে আসলো, আবার কিছু পরিমাণ আলো ওই বায়ু মাধ্যমে ফিরে যায়, এটাকে বলা হয় প্রতিফলন। আর প্রতিসরণ কোনটা, অর্থাৎ আমাদের একটা আলো যদি বায়ু মাধ্যমে আসে, মানে আসার পর এটা আসার কথা এদিকে, কিন্তু সেটা ওই পথে না গিয়ে একটু ভিতর দিকে
বেঁকে যায়, সেটাকে বলা হয় প্রতিসরণ। অর্থাৎ কোনো একটা আলো ওই মাধ্যম থেকে আসে, যদি আবার ওই মাধ্যমেই ফিরে যায় সেটাকে বলা হয় প্রতিফলন। আর যদি ওই আলোটা তার দিক পরিবর্তন করে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তাহলে সেটাকে বলা হয় প্রতিসরণ। তো আমরা আলোর প্রতিসরণ প্রতিফলন এবং প্রতিসরণ যেহেতু বুঝলাম, তাহলে আমাদের শব্দের প্রতিফলন এবং প্রতিসরণটাও খুব ইজিলি বুঝতে পারবো। দেখো এখানে বলছে যে পরের দুটি অধ্যায়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ অনেক বড় করে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই পরবর্তী অধ্যায়গুলো আমরা জানতে পারবো মানে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ নিয়ে। আপাতত জেনে রাখবো যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় তরঙ্গের খানিকটা বা সবটা প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে প্রতিফলন বলে, যেটা আমরা একটু আগেই দেখে আসলাম। এরপর বলছে যে তরঙ্গ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার ঘটনাকে বলা হয় প্রতিসরণ। আমরা যখন শব্দের প্রতিধ্বনি শুনি তখন আমরা আসলে সেটি প্রতিফলন শব্দ, অর্থাৎ আমাদের যদি একটা প্রতিধ্বনি শুনি তাহলে ওই প্রতিধ্বনিটা আমরা শব্দের প্রতিফলনের মাধ্যমে শুনতে পাবো। তো প্রতিধ্বনি নিয়ে আমাদের আরো পড়াশোনা আছে, সেটা আমরা পরে জানতে পারবো। তো আপাতত এতটুকুই আমাদের মনে রাখা উচিত যে প্রতিধ্বনি যেটা শুনি সেটা হচ্ছে শব্দের প্রতিফলনের ফলে আমাদের প্রতিধ্বনিটা শুনতে পাই। এরপর বলছে যে পানিতে ডুবে থাকা অবস্থায় আমি বাইরের শব্দ শুনি, তার অর্থ হচ্ছে আমি প্রতিসরিত শব্দ শুনি। অর্থাৎ আমি যদি পানির নিচে ডুবে থাকি এবং পানির উপরে যদি কোনো একটা কেউ শব্দ উৎপন্ন করে, সেই যে শব্দটা আমি পানির ভেতর থেকে শুনতে পেলাম সেটা উৎপন্ন হয় কিসের জন্য, সেটা আমি শুনতে পারি যে পানির প্রতিসরিত হয় সেজন্য। অর্থাৎ এখান থেকে আমাদের প্রমাণিত হলো যে আমাদের যে শব্দটা আছে সেই শব্দের প্রতিফলিত হয় এবং প্রতিসরিত হয়। এরপর আসা যাক আমাদের 5 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা অবশ্যই ভালো মতো বুঝতে হবে। তো একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো এখানে একটা বৈশিষ্ট্য আছে, বলছে যে তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। যদিও আমাদের দৈনন্দিন জীবনে এটি আমাদের খুব বেশি চোখে পড়ে না। আচ্ছা যাই হোক, এখানে যা বলছে বলছে, আমি এখান থেকে চিত্র থেকে খুব ভালো মতো বোঝানোর ট্রাই করতেছি, একটু মনোযোগ দাও তাহলে ইজিলি বুঝতে পারবা। তো এখানে মনে করো যে একটা তরঙ্গ আছে, এটা 1 নম্বর তরঙ্গ দিলাম, এটাকে আমি 2 নম্বর তরঙ্গ দিলাম। তো উপরিপাতন জিনিসটা কিরকম, যে একটা জিনিসের উপর আরেকটাকে নিয়ে আসা। তো আমি যদি এই তরঙ্গটাকে এই তরঙ্গের উপরে নিয়ে আসি, তো এই যে মানে কোন একটা তরঙ্গের শীর্ষবিন্দু যেটাকে আছে সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এবং ওই তরঙ্গের সর্বনিম্ন বিন্দুকে বলা হয় তরঙ্গপাত। তাহলে এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা যদি আমি এই তরঙ্গের উপরে আসে নিয়ে ফালাই, তাহলে এর তরঙ্গ শীর্ষ এবং এর তরঙ্গ শীর্ষ একই বিন্দুতে পড়বে, এবং এর তরঙ্গপাত এবং এর তরঙ্গপাত একই বিন্দুতে এসে পড়বে। যেহেতু একই বিন্দুতে এসে পড়বে, তাহলে এর তরঙ্গ শীর্ষ এবং এর তরঙ্গ শীর্ষ দুইটা মিলে আমাদের একটা বড় তরঙ্গ শীর্ষ উৎপন্ন হবে, মানে আগের দুটো হচ্ছে একটা অনেকটা বড় একটা তরঙ্গ শীর্ষ উৎপন্ন হবে। এরপর এই তরঙ্গপাত এবং এই তরঙ্গপাত যখন মিলিত হবে, দুটো তরঙ্গপাত যেহেতু একই দশায় মিলিত হয়েছে, তাহলে এখানেও আমাদের তরঙ্গপাতটা অনেক বেশি উৎপন্ন হবে। অর্থাৎ এখানে আমাদের যে তরঙ্গ দুইটা ছিল সেই তরঙ্গ দুইটা ছিল হলো ছোট তরঙ্গ, আর আমাদের দুইটা ছোট তরঙ্গ একই দশায়, এখানে আবার বারবার বলতেছি যে একই দশায় যেহেতু মিলিত হয়েছে, এর জন্য এই দুটা তরঙ্গের যোগফল আকারে আমাদেরকে বড় আরেক তরঙ্গ দেখতে পেয়েছি। যেহেতু এখানে একই দশায়, এর জন্য সেটা বড় তরঙ্গের উৎপন্ন হয়। এরপর আসা যাক আমাদের পরবর্তী যে চিত্রটা আছে সেখানে। তো এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা উপরে আছে, এখানে আমাদের তরঙ্গ শীর্ষ, কিন্তু নিচের যে তরঙ্গটা দেওয়া আছে এটা হচ্ছে তরঙ্গপাত। অর্থাৎ আমি যদি এই তরঙ্গটাকে এই তরঙ্গের উপরে নিয়ে আসি ফালাই, তাহলে জিনিসটা হবে এরকম এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গপাত। তো এটা বিপরীত দশায় যেহেতু আছে, তাহলে এই তরঙ্গ শীর্ষ এই তরঙ্গপাত দুইটা পরস্পর প্রশমিত হয়ে যাবে। তারপর এখানকার তরঙ্গ শীর্ষ এবং এখানকার তরঙ্গপাত দুইটা পরস্পর প্রশমিত হয়ে যাবে। হওয়ার ফলে আমরা আর কোনো তরঙ্গ পাবো না, আমরা একদম একটা সরল রেখা অর্থাৎ স্ট্রেট লাইন একটা পাবো। তাহলে এখান থেকে আমাদের তরঙ্গটা একদম শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে দুইটি তরঙ্গ যদি একই দশায় উপরিপাতিত হয় তাহলে সেই তরঙ্গটার বিস্তার অনেকটা বৃদ্ধি পায়। আর যদি দুইটা তরঙ্গ আমাদের বিপরীত দশায় মিলিত হয় তাহলে ওই যে তরঙ্গটা আছে তরঙ্গটার বিস্তার কমে যায়, এবং যদি দুটো একদম সেম সেম পড়ে বিপরীত ভাবে তাহলে সেটা একদম কি তরঙ্গটাই একদম শেষ হয়ে যায়, সেটা ভ্যানিশ হয়ে যায় এখানেই। তো আমাদের আশা করি এই যে 5টা বৈশিষ্ট্য আছে এই 5টা বৈশিষ্ট্য খুব ভালো মতো বুঝতে পারছি। তো যদি বুঝে থাকো তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিবা এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা যাক এর পরবর্তীতে কি বলছে। তো এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে বলছে যে তরঙ্গের প্রকারভেদ, অর্থাৎ তরঙ্গ কত প্রকার সেই জিনিসটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো এখানে বলছে কি যে একটি স্প্রিং এর মধ্য দিয়ে একটি তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় তরঙ্গটি স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করে এগিয়ে চলে। আমরা এই জিনিসটা বুঝি যে আমার কাছে মনে করো যে এরকম একটা স্প্রিং আছে,
একটা স্প্রিং আছে। আমি যদি স্প্রিংটাকে এই বরাবর ঝাঁকুনি দেই তাহলে আমাদের এখানে তরঙ্গ সৃষ্টি হবে। এই তরঙ্গটা এই বরাবর যাবে। অর্থাৎ আমি কম্পনটা সৃষ্টি করতেছি এই বরাবর এবং আমাদের যে তরঙ্গ চলার যে পথটা আছে সেটা হচ্ছে আমাদের এই বরাবর। অর্থাৎ দুটা পরস্পর সমান্তরাল ভাবে হচ্ছে। অর্থাৎ আমি কম্পনটাও দিচ্ছি এদিকে আর আমার যে তরঙ্গের বেগটা হচ্ছে এদিকে। অর্থাৎ দুটা পরস্পর না পরস্পর সমান্তরাল ভাবে যাচ্ছে। যেহেতু সমান্তরাল ভাবে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য। এই তরঙ্গটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর বলছে কি আবার একটি দড়ির এক প্রান্তে একটি ঝাঁকুনি দিয়ে তরঙ্গ তৈরি করলে সেটি দড়ির মধ্য দিয়ে এগিয়ে যায়। এই দুটি তরঙ্গের মধ্যে কিছু একটি মৌলিক পার্থক্য আছে। তো আমরা এই দড়ির যে বিষয়টা সেই বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি, অর্থাৎ আমার হাতে যদি একটা রশি থাকে আমি এভাবে যদি ঝাঁকুনি দেই, ঝাঁকুনি দেওয়ার ফলে আমার তরঙ্গটা কি এই বরাবর অগ্রসর হবে। অর্থাৎ আমি যদি যে রশিটা আছে রশিটাকে এই বরাবর কম্পন করি, অর্থাৎ আমি রশিটাকে হাত দিয়ে এই বরাবর ঝাঁকুনি দিচ্ছি, অর্থাৎ আমাদের যে ঝাঁকুনি যে দিকটা সেটা হচ্ছে উপর নিচের দিক। কিন্তু আমাদের তরঙ্গটা এখানে সৃষ্টি হবে আস্তে আস্তে কি সামনের দিকে এগিয়ে চলবো। অর্থাৎ এখানে আমাদের কম্পন আহ একদিকে কোণ করতেছে, অর্থাৎ কম্পনের দিকটা হচ্ছে এদিকে এবং তরঙ্গ চলার যে দিকটা সেটা হচ্ছে এদিকে। অর্থাৎ পরস্পর যে দুইটা দিক আছে, দিক দুইটা হচ্ছে পরস্পর লম্ব হবে। একটা আমি উপর নিচে ঝাঁকুনি দিচ্ছি কিন্তু তরঙ্গটা সোজা সামনের দিকে এগিয়ে চলতেছে। এদের যে মধ্যবর্তী কোণটা সেটা আমাদের কি 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমাদের কি কম্পন এবং তরঙ্গের যে বেগের যে দিকটা সেটা আমাদের পরস্পর লম্বভাবে আছে। এর জন্য এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য। অনুপ্রস্থ। তাহলে আমি এখান থেকে সামারি হিসেবে বলতে পারি যে কম্পন এবং তরঙ্গের বেগ যদি সমান্তরাল বরাবর হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং তরঙ্গের কম্পন এবং তরঙ্গের বেগের যদি পরস্পর লম্বভাবে অগ্রসর হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমাদের দড়ি বা রশির যে ক্ষেত্রটে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, এবং আমরা যে একটি স্প্রিং কে ঝাঁকুনি দিয়ে যে তরঙ্গটা সৃষ্টি করি সেটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই যে আমি যে কথা বলতেছি সেই কথাটা তুমি শুনতে পাচ্ছ, এই কথাটা আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি আমাদের তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি অনুদৈর্ঘ্য কোনটা অনুপ্রস্থ কোনটা সেটা বুঝাতে পারছি। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, পরবর্তীতে ক্লিয়ার করার জন্য হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। দেখো এখানে একদম ভালোভাবে বলে দেওয়া আছে যে স্প্রিং এর তরঙ্গটি ছিল সংকোচন ও প্রসারণের, এবং সেই সংকোচন এবং প্রসারণের দিক অর্থাৎ এবং তরঙ্গের বেগের দিক একই। অর্থাৎ এই যে এই ক্ষেত্রটা আমাদের যেদিকে কম্পন সৃষ্টি করতেছি ওইদিকে আমাদের কি তরঙ্গের বেগের দিক। এর জন্য এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এখান থেকে আমরা অনুদৈর্ঘ্য বুঝলাম। তাহলে অনুপ্রস্থ কোনটা হবে? অনুপ্রস্থ হবে যে কম্পনের দিক এবং আমাদের তরঙ্গের বেগের দিক যদি পরস্পর লম্বভাবে হয় তাহলে সেটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝাইতে পারছি। এর পরবর্তী ক্লাসগুলো আমাদের তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এবং পরবর্তী যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে তৈরি করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।